অষ্টম শ্রেণীর প্রথম মাসিক গণিত সলিউশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান মিরন। আজকে আমরা অষ্টম শ্রেণীর যে সৃজনশীলগুলো আছে, ইম্পর্টেন্ট সৃজনশীলগুলো হচ্ছে প্রত্যেকটা দেখব এবং সলভ করব। তো প্রথম কোশ্চেনে বলা হয়েছে একই হার মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনে 525 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনে 551.25 টাকা। তো প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখো। তো অলরেডি তোমরা জানো যে সরল মুনাফার ক্ষেত্রে সরল মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে সরল মুনাফা সরল মুনাফার ক্ষেত্রে সূত্রটি হচ্ছে আই ইকুয়ালস টু পি আর এন। এবং চক্রবৃদ্ধি যদি মূলধন বলা হয়, সেকেন্ড কোশ্চেন বলা হয়েছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সি ইকুয়ালস টু পি ইন্টু 1 + r⁴ তো এখানে আমাদের একটু ব্যাখ্যা দিয়ে দিতে হবে। ব্যাখ্যাটি হচ্ছে এইভাবে, যেখানে যেখানে সি সমান সমান হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, সি ইকুয়ালস টু চক্রবৃদ্ধি মূলধন, আই ইকুয়ালস টু হচ্ছে মুনাফা বা সরল মুনাফা, পি ইকুয়ালস টু হচ্ছে আসল, আর ইকুয়ালস টু মুনাফার হার এবং এন ইকুয়ালস টু হচ্ছে সময়। তো প্রথম কোশ্চেনটি আমাদের সলভ করা হলো। দ্বিতীয় কোশ্চেনে বলা হয়েছে মূলধন নির্ণয় করো। তো কোশ্চেনটা দেখো, একই হার মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনে 525 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনে 551.25 টাকা। তো এখন আমরা জানি আমাদের বলা হয়েছে মূলধন নির্ণয় করতে। তো মূলধন নির্ণয় করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করব, তো চক্রবৃদ্ধি মূলধন সমান তোমরা সকলেই জানো সি ইকুয়ালস টু হচ্ছে পি ইন্টু 1 + r⁴n। তো এখন আমাদের যেটা করতে হবে, প্রথমে দেখা আছে যে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন এবং পরে আছে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। তো প্রথমে আমরা লিখি 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। 1 বছরান্তে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে কত টাকা? 525 টাকা। তাহলে এখন আমরা একটা সমীকরণ তৈরি করি, অর্থাৎ আমরা বলতে পারি পি ইন্টু 1 + r⁴n সমান সমান 525। তো এখন আমরা যেটা করতে পারি, প্রথম 1 বছরান্তে বলছে, তাহলে এন এর মান হবে হচ্ছে 1, অর্থাৎ আমরা বলতে পারি এভাবে, বা 1 + r, এবং অবশ্যই এটা যেহেতু 1 বছর আছে, 1 বছর না দিলেও তোমাদের কোনো প্রবলেম নাই। এখানে পি হচ্ছে গুণ আকারে আছে, চলে যাবে হচ্ছে ভাগ আকারে। এটা আমরা বলতে পারি 1 নং সমীকরণ। এর পরবর্তীতে বলা হয়েছে যে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। তো আমরা লিখব 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 551.25, 551.25 টাকা। তো অর্থাৎ আমরা বলতে পারি, অর্থাৎ পি ইন্টু 1 + r, এখানে এন এর মান চলে আসতেছে কত? এন এর মান চলে আসতেছে 2 বছরান্তে, তার মানে হচ্ছে 2 সমান সমান 551.25। তো আমরা উপরে এখানে লিখি, তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে 2 নং সমীকরণ, বা লিখতে পারি হচ্ছে পি ইন্টু 1 + r। আর এর মানটা কি? 1 নং সমীকরণে আমাদের 1 + r এর কিন্তু একটা মান বের হয়েছে। কত বের হয়েছে? আর 1 + r এর মান বের হয়েছে হচ্ছে 525 বাই হচ্ছে পি। এটা কিন্তু 1 + r এর মান বের হয়েছে আমাদের 1 নং সমীকরণ থেকে। তো যাই হোক, আমরা 1 + r এর মানটা বসাই এবং তার উপরে স্কোয়ার সমান সমান আসতেছে কত? 551.25। বা আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানে 525 আছে এবং নিচে আছে হচ্ছে পি। তো পি ইন্টু 525-এর উপরে স্কোয়ার এবং এখানে পির উপরে আসতেছে স্কোয়ার সমান সমান 551.25। বা এখান থেকে যদি পি এবং পি কাটাকাটি করি, তার মানে আমাদের উপরে থাকতেছে হচ্ছে 525 স্কোয়ার এবং নিচে থাকতেছে পি এবং সমান সমান হচ্ছে 551.25। এখন আমরা 525 স্কোয়ার যেটা, এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে থাকবে হচ্ছে পি সমান সমান
উপরে চলে যাবে 525 স্কোয়ার এবং নিচে চলে আসবে 551.25 এবং এই 525 স্কোয়ারকে তুমি যদি 525 ইন্টু 525 এটা করলে যত হয় ততকে যদি তুমি 551.25 দিয়ে ভাগ করো তাহলে চলে আসবে 500, ফলাফল আসবে 500। তাহলে পির মান আসলো কত? তাহলে এখান থেকে আমরা পির মান পেয়ে গেলাম হচ্ছে 500, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার মূলধন নির্ণয় করতে বলছিল, আমাদের মূলধন চলে আসছে 500। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তো আমাদের এখানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে হবে। তো সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধন যদি আমাদের চক্রবৃদ্ধি মুনাফা যদি বের করতে হয় পার্থক্য, তাহলে আমাদের কিন্তু পির মান অলরেডি আমরা জানি যে আমরা জানি পি সমান কত আছে, পি ইকুয়ালস টু আমরা জানি 500 বের হয়েছে, পি ইকুয়ালস টু 500 বের হয়েছে। তো আমাদের কিন্তু আরো মুনাফা বের করতে গেলে আরো যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের আয়ের মান লাগবে, আমাদের হচ্ছে আর এর মান লাগবে। হ্যাঁ, তো আমরা একটা একটা করে আগে মানগুলো বের করব। প্রথমে আমরা হচ্ছে আর এর মানটা বের করি। তো আর এর মান বের করতে গেলে আমাদের যেটা করতে পারি, আমরা 1 নং সমীকরণ থেকে পাই, আমরা লিখব 1 নং সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। 1 নং সমীকরণ কি ছিল? 1 নং সমীকরণ ছিল হচ্ছে 1 প্লাস আর ইকুয়ালস টু 525 বাই হচ্ছে পি। তো এখন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে 1 প্লাস আর সমান সমান 525 উপরে লিখব এবং নিচে যদি আমরা পির মান কত 500 এখানে যদি রাখি, তাহলে আমরা কিন্তু 1 প্লাস আর ইকুয়ালস টু বলতে পারি 525কে যদি আমরা 500 দিয়ে ভাগ করি তাহলে আমাদের যেটা আসবে 1.05। এখন এখান থেকে আমরা আর রেখে, যেহেতু আর এর মান বের করতেছি, আমরা যদি এই 1কে যদি পক্ষান্তর করি, অর্থাৎ তাইলে আমাদের 1.05 থেকে যদি আমরা 1কে বিয়োগ করি, এখানে প্লাসে ছিল তাই বিয়োগে চলে আসলো, তাহলে আমরা বলতে পারি আর এর মান থাকে কত? আর এর মান থাকে হচ্ছে 0.05, 1 বিয়োগ করলে থাকবে হচ্ছে 0.05। তাহলে আমরা কিন্তু আর এর মান পেয়ে গেলাম। এখন আমাদের বলা হয়েছে, দেখো প্রশ্নে বলা হয়েছে, তো আমরা আর এর মান পেয়ে গেছি এবং পির মান অলরেডি আমরা জানি। এখন বলছে উক্ত মূলধনের একই হারে উক্ত মূলধনের হচ্ছে 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। একই হারে উক্ত মূলধনের 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমাদের বের করতে বলছে। আচ্ছা, তো এখানে উক্ত মূলধন আমরা কত পাইছি? উক্ত মূলধন পাইছি হচ্ছে আমরা 500। তো এখন আমাদের যেটা করতে হবে, 3 বছর পর সরল মুনাফা, 3 বছর পর সরল মুনাফা, 3 বছর পর হচ্ছে সরল মুনাফা আমাদের কত আছে? আমরা লিখবো হচ্ছে আই ইকুয়ালস টু, সরল মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়ালস টু পি আর এবং এন। তো এখন এখানে আয়ের মান, যেহেতু সরল মুনাফা বের করতে বলছে, তার মানে আয়ের মান যেটা, আয়ের মান তো আমরা জানি না, এটা বের করতে হবে। পি কত? পি ছিল হচ্ছে 500 এবং আমাদের আর এর মান কত বের হয়েছে? 0.05 এবং আমাদের এন এর মান কত? 3 বছর যেহেতু বলছে 3, তো এই তিনটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আই ইকুয়ালস টু আমরা পাচ্ছি হচ্ছে 75। তা আয় পাচ্ছি হচ্ছে আমরা 75, তার মানে 3 বছর পর সরল মুনাফা হচ্ছে 75। এখন আমাদের যেটা বলছে সেটা হচ্ছে সরল মুনাফা আমরা পেয়ে গেলাম, 3 বছর পর সরল মুনাফা কত। এখন চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে। তো 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা আমরা লিখব 3 বছর পর। তো আমরা এখানে লিখি, এখানে সি হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। তো সমান সমান আমরা লিখব, এখানে পির মান কত? পির মান হচ্ছে 500, পির মান হচ্ছে 500, 1 প্লাস হচ্ছে আর, আর এর মান কত? আর এর মান হচ্ছে 0.05 এবং আমাদের এখানে এন এর মান কত? এন 3 বছর যেহেতু বলছে, এন এর মান হচ্ছে 3 মাইনাস পি, পি কত? পি হচ্ছে 500। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে যেটা হয় 1.05 এবং তার উপরে 3 মাইনাস 500। এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 500, আমরা 1.05কে যদি 3 বার গুণ করি, 1.05 গুণ 1.05 গুণ 1.05,
যেহেতু 3 আছে মানে কিউব, 3 বার গুণ করতে হবে। 3 বার গুণ করলে আমাদের আসবে হচ্ছে 1.1576 এবং তার থেকে বিয়োগ দিতে হবে হচ্ছে 500। তো এখন এই প্রথমে দুইটা গুণ করি, এই দুইটা গুণ করার পর থেকে তারপর ওইটাকে যদি আমরা 500 দিয়ে বিয়োগ করি, তারপরে আমার রেজাল্ট আসতেছে 78.812৫। তো আমরা এটা কি পেলাম? আমরা এটা কিন্তু 3 বছর পর চক্রবৃদ্ধি যে মুনাফা যেটা আছে, চক্রবৃদ্ধি মুনাফা পাইছি। তো আমরা অলরেডি চক্রবৃদ্ধি মুনাফাটা জানি, আমরা হচ্ছে 3 বছর পর সরল মুনাফাটা জানি। এখন আমাদের যেটা করতে হবে, দুইটা মুনাফার পার্থক্য, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমি যদি এই 75 এটা যদি বিয়োগ দেই, বিয়োগ দিলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট বের হয়ে যাবে। তো আমরা লিখে নিব যে 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, এই কথা লেখার পর আমরা 78.8125 এটা থেকে বিয়োগ দিব হচ্ছে 75। তো 75 বিয়োগ দিলে আমরা পাবো হচ্ছে 3.8125। তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে 3.8125। এখন আমরা 2 নম্বর সৃজনশীলটি সলভ করব। 2 নম্বর সৃজনশীলে বলা হয়েছে, প্রথমে ক নম্বরের কোশ্চেন বলা হয়েছে পরিচিতি সহ সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখো। এটা অলরেডি 1 নম্বর কোশ্চেনে সলভ করে দেওয়া হয়েছে। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে আসল ও মুনাফার হার। তো আসল ও মুনাফার হার নির্ণয়ের জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমার প্রশ্নটি দেখি, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে হচ্ছে 550 টাকা এবং মুনাফা আসলের হচ্ছে 3/8 অংশ বা 8/3 অংশ আমরা বলতে পারি। তো কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 550 টাকা হয় এবং মুনাফা হচ্ছে আসলের 8/3 অংশ। তাহলে আমাদের আসল ও মুনাফার হার নির্ণয় করতে হবে। প্রথমে আসল বের করতে হবে এবং তারপর মুনাফার হার নির্ণয় করতে হবে। তো আমরা শুরু করি খ নাম্বার। খ নাম্বারে বলা হয়েছে প্রথমে আমাদের যেটা লিখবো সেটা হচ্ছে মুনাফা আসল আমরা জানি হচ্ছে মুনাফা আসল সমান সমান হচ্ছে আসল যোগ মুনাফা। এখন প্রশ্নে বলছে দেখো মুনাফা হচ্ছে আসলের 8/3 অংশ, তাহলে আমরা বলতে পারি 8/3 অংশ, অর্থাৎ আমরা বলতে পারি মুনাফা সমান সমান হচ্ছে আসল গুণ 8/3। তো এখন আমরা এই মুনাফা আসল আমরা জানি যে মুনাফা আসল সমান সমান হচ্ছে আসল যোগ মুনাফা। তার মানে আমরা লিখলাম হচ্ছে আসল যোগ মুনাফা সমান সমান হচ্ছে মুনাফা আসল। এখন আমরা আসলের জায়গায় আসলই লিখলাম, প্লাসের জায়গায় প্লাস, এই মুনাফার মান বসাই আমরা। মুনাফা সমান আমরা কি জানি, আসল গুণ 8/3 অংশ। তাহলে আমরা এই মানটা বসাই এখানে, মুনাফার যে মানটা আছে এই মানটা বসাই, আসল গুণ 8/3 সমান সমান এই মুনাফা আসল কত হয়েছে, মুনাফা আসল বলা হয়েছে যে মুনাফা আসলে 8/3 অংশ, এখানে মুনাফা আসল হচ্ছে 550। তো আমরা এখানে লিখলাম 550 বা এখানে আসল আছে প্লাস আসল, এখানে দেখো আসল ইন্টু 8/3 অংশ আছে, তার মানে দুইটা আসল থেকে আমি যদি একটা আসল কমন নেই তাহলে আমার থাকতেছে কি, আসল একটা কমন নিলে প্রথম আসলের জায়গায় থাকতেছে আমার 1, এই যোগের যোগ প্লাস এখান থেকে আসল আমি কমন নিলাম, আসল কমন নিলে আর আসল থাকে না, থাকতেছে হচ্ছে 8/3 সমান সমান 550। বা আমরা বলতে পারি আসল, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তার মানে আমাদের আসতেছে হচ্ছে উপরে আসতেছে 11 এবং নিচে আসতেছে 8 সমান সমান 550। এখন এই আসলের যেই মানটা আছে এই মানটাকে যদি আমরা পক্ষান্তর করি, তো পক্ষান্তর করলে আমাদের যেটা আসতেছে, তো এখানে পক্ষান্তর করলে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে আমরা উপরে এখানে লিখতেছি, পক্ষান্তর করলে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে এখানে দেখো আসল গুণ হচ্ছে এখানে 8/11 আছে, তো সমান আমরা এটাকে যদি পক্ষান্তর করি গুণ আকারে আছে, এটা এই পাশে চলে গেলে হয়ে যাবে ভাগ। তো আসল, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো আমাদের আসল বের হলো 400।
তো আমরা আসল পেয়ে গেলাম, হচ্ছে 400। এখন আমাদের বলা হয়েছে আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো আমরা আসল কিন্তু অলরেডি নির্ণয় করে ফেললাম। আসলের মান হচ্ছে কত? আসল থাকলো হচ্ছে 400। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের বের করতে হবে হচ্ছে মুনাফার হার। তো মুনাফার হার বের করতে গেলে আগে আমার মুনাফা বের করতে হবে। তো মুনাফা বের করব কিভাবে? আমরা লিখব মুনাফা আসল। মুনাফা আসল থেকে আমরা যদি আসল বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব কিন্তু মুনাফা। তো মুনাফা আসল কত? মুনাফা আসল হচ্ছে 550। আর আসল বের হইল আমাদের কত? আসল বের হইল হচ্ছে 400। তো দুটো বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 150। 150 কি? 150 হচ্ছে মুনাফা। আমাদের কি করতে হবে? মুনাফার হার বের করতে হবে। আমরা জানি যে হচ্ছে আই ইকুয়ালস টু হচ্ছে পি আর এবং এন। তো এখন আমাদের যেহেতু আর বের করতে হবে, তাহলে আমরা এই সাইডে একটু এক্সচেঞ্জ করি। সেটা হচ্ছে পি আর এন ইকুয়ালস টু আই। তার মানে এখানে আমরা যদি আর এর মান রাখি তাহলে চলে যাচ্ছে হচ্ছে আই ডিভাইডেড পি এবং এন। এখন আমরা মান বসাই। এখানে হচ্ছে আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 150। আয়ের মান হচ্ছে 150 মুনাফা। আর এখানে পি মানে হচ্ছে আসল। পি মানে হচ্ছে আসল। আসল কত বের হয়েছে আমাদের? আসল বের হয়েছে হচ্ছে 400। তো আমরা হচ্ছে 400 এখানে দিলাম। এবং আমাদের বলা হয়েছে এখন লাগবে আমাদের এন এর মান। এন এর মান কত? এন এর মান হচ্ছে, এটা 3 বছরের, যেহেতু 3 বছরের কাজ করতেছি আমরা, এন এর মান হচ্ছে 3। তো সমান সমান আমরা যদি এটা ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি 12.5, অর্থাৎ 12.5%। আমাদের কিন্তু দুইটা মানই বের হয়ে গেছে। আসল আমরা কত পাইছি? আসল পাইছি হচ্ছে 400। এবং মুনাফার হার কত বের হয়েছে? আমাদের মুনাফার হার বের হয়েছে 12.5%। গ নম্বর কোশ্চেনে বলছে যে উক্ত হার মুনাফায় 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। এখন উক্ত হার বলতে কত? আমাদের মাত্র যে 12.5% মুনাফা বের হয়েছে, এখন এই 12.5%-এর উপরে আমাদের হচ্ছে হার ধরে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলছে। তো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। তো সমান সমান এখন আমাদের যেটা করতে হবে, এখানে পির মান কত? পির মান হচ্ছে একই হার মুনাফা 5,000 টাকার, পির মান হচ্ছে 5,000। 1 প্লাস আর এর মান কত বের হয়েছে? আর এর মান বের হয়েছে হচ্ছে 12.5%। এন এর মান কত আসতেছে? এন এর মান আসতেছে হচ্ছে 2 বছরের কথা বলা হয়েছে, মাইনাস পির মান আসতেছে কত? পির মান আসতেছে 5,000। তো এখানে ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে হচ্ছে 5,000। ক্যালকুলেশন করলে আসতেছে 5,000, আর এটা ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে হচ্ছে এখানে হচ্ছে 112.5, 112.5, নিচে আসতেছে হচ্ছে 100 এবং তার উপরে 2 বছর, 2 মাইনাস 5,000। এখন আমরা যদি এই 5,000 112.5কে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 1.125 এবং তার উপরে হচ্ছে 2 মাইনাস 5,000। এখন 5,000 গুণ 1.125কে যদি আমরা 2 বার গুণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 1.265 মাইনাস হচ্ছে 5,000। এখন আমরা হচ্ছে 5,000 দিয়ে যদি 1.265কে গুণ করি তো আমাদের আসবে হচ্ছে 6,328.125 মাইনাস 5,000। তো এটা থেকে আমরা যদি 5,000 এখন বিয়োগ করি 1328.125। তো আমাদের বলছিল উক্ত হার মুনাফায় 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা হবে হচ্ছে আমাদের 1328.125। এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন আমরা 3 নম্বর কোশ্চেন সলভ করব। 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোনো আসল 3 বছরের মুনাফা আসলে 5,600 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে হচ্ছে 6,000 টাকা হয়। প্রতীকগুলোর পরিচিতি সহ সরল মুনাফা নির্ণয়ের সূত্র, এটা অলরেডি আমরা সলভ করছি। আসল এবং মুনাফার হার কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা সলভ করছি। একই হার মুনাফায় 6,250 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য, এটাও আমরা অলরেডি সলভ করছি যে কিভাবে সলভ করতে হবে। আশা করি তোমরা
পারবে। যদি না, তারপরেও যদি কোনো কারণে না পারো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এটা সলভ করে দেওয়া হবে। 3 নাম্বার এবং 1 নাম্বার কোশ্চেনে যেরকম ছিল একই পদ্ধতিতে তোমরা হচ্ছে এই কোশ্চেনটা সলভ করবে। 4 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে করিম সাহেব বার্ষিক 12.50% মুনাফার 3 বছরের জন্য 12,000 টাকা ব্যাংকে জমা রাখেন। ক নাম্বার কোশ্চেনে বলা হয়েছে 12.50%কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। সামান্য ভগ্নাংশ এবং হচ্ছে তোমার সাধারণ ভগ্নাংশ একই কথা। তো 12.50কে আমরা কি যদি সামান্য ভগ্নাংশ অর্থাৎ সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি এইভাবে 12.50%। তো পার্সেন্ট ভাঙলে আমরা কি পাই? পার্সেন্ট ভাঙলে আমরা পাই হচ্ছে সমান সমান আমরা লিখতে পারি 12.50 ডিভাইডেড হচ্ছে 100। এখন আমরা 12.50 হচ্ছে ডিভাইডেড হচ্ছে 100, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 0.125। ব্যাস, সলভ। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে সরল মুনাফা এবং আসল নির্ণয় করো। এখানে একটা কমা হবে, সরল মুনাফা এবং আসল নির্ণয় করো। তো তোমরা অলরেডি জানো কিভাবে সরল মুনাফা এবং আসল নির্ণয় করতে হয়। আশা করি তোমরা এটা সলভ করতে পারবা। তারপরে যদি না পারো কমেন্ট অবশ্যই জানাবা। 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কিভাবে নির্ণয় করতে হয় সেটাও তোমরা অলরেডি জানো। আশা করি তোমরা সলভ করতে পারবা। 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে a² - 1 = 5 যেখানে a হচ্ছে 0 থেকে বড়। তো ক নম্বর কোশ্চেনে বলা হয়েছে a-1/a এর মান নির্ণয় করো। তো আমরা লিখবো, দেওয়া আছে ক নম্বর কোশ্চেন দেওয়া আছে a² - 1 হচ্ছে 5a। তো বা আমরা এটা উভয় পক্ষকে যদি a দিয়ে ভাগ করি তাহলে a² - 1 ডিভাইডেড আসতেছে a = 5 এর ডিভাইডেড আসতেছে a, লিখতে পারি a দ্বারা ভাগ করে। তো এখন কি হবে, এটাকে আমরা ক্যালকুলেশন করলে আসতেছে ভাঙাইলে a²a-1/a এবং এখানে আসতেছে a যদি কাটা যায় আসতেছে হচ্ছে 5। বা আমরা এখান থেকে a এবং a² যদি কাটাকাটি করি তাহলে থাকতেছে হচ্ছে a-1/a = 5। তাহলে বলা হয়েছিল যে a-1/a এর মান কত, তাহলে a-1/a এর মান হচ্ছে 5। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে a² - 1/a² এবং পুরোটার উপর হোল স্কয়ার এর মান নির্ণয় করো। তো আমরা যেটা করব ক হতে আমরা কি পাইছি? কতে পাইছি হচ্ছে a-1/a = হচ্ছে 5। তো এটাকে আমরা কি করব? এটাকে আমরা বর্গ করব। তো বর্গ করলে আমাদের কি আসতেছে? বর্গ করলে আসতেছে হচ্ছে এখানে a-1/a হোল স্কয়ার আছে মাইনাস হচ্ছে 5 এর উপরে স্কয়ার আছে। তো a-b হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি? এর সূত্র জানি হচ্ছে a² - 2ab প্লাস b² সমান 25। বা এখানে a যদি কাটা যায় আমাদের থাকতেছে হচ্ছে a² প্লাস 1/a²। এই 2কে যদি আমরা পক্ষান্তর করি তাহলে আসতেছে 25 প্লাস 2 বা a² প্লাস 1/a² হচ্ছে 27। তো এখন আমরা এই পুরোটাকে হচ্ছে আবার বর্গ করব। বর্গ করলে আমরা যেটা পাই a - b হোল স্কয়ার প্লাস 4ab 729। এখানে a² কাটা, তো থাকতেছে হচ্ছে a² - 1/a² এবং হোল স্কয়ার সমান 729। এই প্লাস 4 হয়ে যাবে হচ্ছে -4 সমান কত হবে এখানে 725। গ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে প্রমাণ করা হচ্ছে a⁶ - 1 ডিভাইডেড হচ্ছে a³ = 140। তো এটা যদি আমাদের প্রুফ করতে হয় প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এখন আমাদের লিখতে হবে a⁶ - 1 ডিভাইডেড a³ তো এটাকে যদি আমরা ভাঙাই সেটা আসতেছে হচ্ছে a⁶ ডিভাইডেড হচ্ছে a³ - 1/40
এ কিউব। এখন এ কিউব এবং এ টু দি পাওয়ার 6 কে যদি আমরা কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের আসতেছে এ কিউব মাইনাস 1/a কিউব। তো এ কিউব মাইনাস 1/a কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যদি আমরা খেয়াল করি, সূত্রটি হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab a মাইনাস বি। তো এখানে এ কাটা যায় আর এখানে থাকতেছে হচ্ছে a মাইনাস বি a মাইনাস 1/a, এই মানটা আমরা পাইছি হচ্ছে 5। এখানে 5 এর উপরে আমরা কিউব দিই প্লাস হচ্ছে 3 এবং এখানে a মাইনাস 1/a, এটার মান হচ্ছে 5। তো আমাদের এখানে আসতেছে হচ্ছে 5কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে আমাদের আসতেছে 125 এবং আমরা 3 এবং 5 গুণ করলে আমাদের আসতেছে 15। তো আমরা দুটাকে যদি ক্যালকুলেশন করি আমাদের আসছে 140। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রুভড। লেফট হ্যান্ড সাইড। 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে p মাইনাস 5 ইকুয়ালস টু হচ্ছে 1/p। নম্বর কোশ্চেনে বলছে p মাইনাস 1/p হোল স্কয়ার এর মান নির্ণয় করো। তো প্রথমে আমাদের লিখবো হচ্ছে নাম্বার দেওয়া আছে p মাইনাস 5 ইকুয়ালস টু 1/p। তো এটাকে যদি আমরা পক্ষান্তর করি p মাইনাস 1/p ইকুয়ালস টু হচ্ছে 5। তো এখন এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের আসতেছে p মাইনাস 1/p হোল স্কয়ার ইকুয়ালস টু 25। নম্বর কোশ্চেনে বলা হয়েছে p কিউব মাইনাস 1/p কিউব এর মান নির্ণয় করো। তো আমরা জানি p কিউব মাইনাস 1/p কিউব অর্থাৎ a কিউব মাইনাস b কিউব সমান সমান হচ্ছে p মাইনাস 1/p হোল কিউব প্লাস 3p ইন্টু 1/p p মাইনাস 1/p সমান সমান p মাইনাস 1/p এর মান হচ্ছে 5। 5 এর উপরে কিউব প্লাস এখানে p কাটা যায় থাকে হচ্ছে 3 ইন্টু p মাইনাস 1/p এর মান হচ্ছে 5। তো ইকুয়ালস টু 5 3 বার গুণ করলে আসছে হচ্ছে 125 প্লাস 15 সমান 140। অতএব নির্ণয় মান 140। নম্বর কোশ্চেনে বলা হয়েছে প্রমাণ করো যে p পাওয়ার 4 ইকুয়ালস টু 727 মাইনাস 1/p পাওয়ার 4। তো আমরা শুরু করবো হচ্ছে দেওয়া আছে p মাইনাস 1/p ইকুয়ালস টু হচ্ছে 5। তো এটাকে যদি আমরা এখন বর্গ করি আমরা লিখে দিতে হবে বর্গ করে p স্কয়ার মাইনাস 2p 1/p প্লাস 1/p স্কয়ার ইকুয়ালস টু 5কে যদি আমরা বর্গ করি তাহলে আসতেছে হচ্ছে 25 বা এপাশে আমাদের থাকতেছে হচ্ছে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইকুয়ালস টু 25 আর এখান থেকে p কাটা গেলে থাকবে হচ্ছে প্লাস 2। তো আমরা যদি p স্কয়ার প্লাস 1/p স্কয়ারকে আবার বর্গ করি তো এখানে আমরা একবারে লিখে ফেলি। এটা হচ্ছে একবারে লিখলে আমাদের যেটা আসতেছে 27 মানে 27 হোল স্কয়ার। তো এটাকে বর্গ করলে আমাদের আসতেছে p পাওয়ার 4 p স্কয়ারের উপরে p স্কয়ার প্লাস 2p স্কয়ার 1/p স্কয়ার প্লাস 1/p স্কয়ারের উপরে p স্কয়ার সমান হচ্ছে 27কে যদি আমরা স্কয়ার করি আসতেছে হচ্ছে 729 বা এখানে আসতেছে p পাওয়ার 4 প্লাস p স্কয়ার কাটা 2 প্লাস 1/p পাওয়ার 4 সমান 729 বা p পাওয়ার 4 সমান 729 থেকে যদি আমরা হচ্ছে 2 বিয়োগ করি আর এটাকে যদি পক্ষান্তর করি তাহলে আসতেছে মাইনাস
1/p⁴। তো আমরা এটা এখানে লিখি, তাহলে আসতেছে আমাদের p⁴ সমান 729 থেকে যদি 2 বিয়োগ করি 727 মাইনাস 1/p⁴ প্রমাণিত। 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে m² প্লাস 3m ইকুয়ালস টু 1। তো এটাকে আমরা প্রুফ করতে হবে। প্রথম কোশ্চেন যেটা সেটা হচ্ছে ক নম্বরে বলা হয়েছে m মাইনাস 1/m এর মান কত। তো আমরা শুরু করব হচ্ছে দেয়া আছে m² প্লাস 3m ইকুয়ালস টু 1। তো এটাকে আমরা লিখতে পারি m² মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 3m। উভয় পক্ষকে যদি আমরা m ভাগ করি তাহলে আসতেছে এখানে আসবে হচ্ছে m মাইনাস 1/m ইকুয়ালস টু 3 মাইনাস 3। অতএব নির্ণেয় মান m মাইনাস 1/m ইকুয়ালস টু মাইনাস 3। ক নম্বর কোশ্চেনে বলা আছে যে দেখাও যে m⁴ ইকুয়ালস টু 119 মাইনাস 1/m⁴। তো আমরা শুরু করব দেয়া আছে m মাইনাস 1/m ইকুয়ালস টু মাইনাস 3। তো এখন হচ্ছে আমরা এটাকে যদি বর্গ করি, তাহলে এখানে আসতেছে m² মাইনাস 2m 1/m প্লাস 1/m স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 3 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসতেছে হচ্ছে 9, বা m² এখানে mm কাটা গেলে আমাদের থাকতেছে হচ্ছে প্লাস 1/m m² এবং এই সাইডে 9 থেকে যদি আমরা 2 যোগ করি তাহলে আসতেছে হচ্ছে 11। তো এটাকে যদি আমরা আবার বর্গ করি তাহলে আসতেছে সাইড নোট দিতে হবে, পুনরায় বর্গ করে প্রয়োগ করি তাহলে আমাদের আসতেছে হচ্ছে m² উপরে স্কোয়ার প্লাস 2m² 1/m² প্লাস 1/m² উপরে স্কোয়ার সমান 11কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের আসতেছে হচ্ছে 121, বা m⁴ প্লাস এখানে m² কাটা থাকতেছে হচ্ছে 2 প্লাস হচ্ছে 1/m⁴ সমান হচ্ছে 121। তো এটাকে যদি এখন আমি সাজায় লিখি তাহলে আসতেছে m⁴ ইকুয়ালস টু 121 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে হচ্ছে 119 সমান হচ্ছে 119। এখানে আমাদের প্লাস 1/m⁴ ছিল, পক্ষান্তর করলে আমাদের আসবে হচ্ছে মাইনাস 1/m⁴। আমাদের লিখে দিতে হবে, দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে প্রমাণ করো যে m⁴ মাইনাস 36m³ ইকুয়ালস টু 1। তো এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই মানে আমাদের এই 7 নম্বরে প্রথম যখন আমরা মানটা বের করলাম, মানটা বের করছিলাম হচ্ছে m² প্লাস 3m ইকুয়ালস টু 1। এখানে আমাদের এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এখানে মাইনাস হবে, আমরা ভুলক্রমে হচ্ছে এটা প্লাস দিয়ে করে ফেলছি, এটা টাইপিং মিস্টেক। তো এটার মান বের হয়েছিল হচ্ছে -3, তো এটা মাইনাস হবে, ফলে আমাদের মানটা বের হবে হচ্ছে m², এখান থেকে আসবে হচ্ছে -1 ইকুয়ালস টু এখানে -3m ছিল, হয়ে যাবে হচ্ছে 3m প্লাস 3m। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে উভয় পক্ষকে যদি আমরা m দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে m মাইনাস 1/m ইকুয়ালস টু 3। আমাদের এটা প্লাস থাকার কারণে আমাদের মানটা বের হয়েছিল হচ্ছে -3। তো এটার এখানে একটু টাইপিং মিস্টেকের কারণে এটা -3 বের হয়েছিল। যাই হোক, তো এখন m মাইনাস 1/m ইকুয়ালস টু হচ্ছে 3। তো আমাদের বলছে প্রমাণ করো যে m⁴ মাইনাস 36m³ ইকুয়ালস টু 1। তো এটা সলভ করবো কিভাবে? এটা সলভ করার জন্য আমরা লিখবো দেওয়া আছে m মাইনাস 1/m ইকুয়ালস টু 3। তো এখন এটাকে আমরা হচ্ছে ঘন করব এবং সাইড নোট দিব হচ্ছে ঘন করে, বা আমাদের এখানে আসতেছে হচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র কি সেটা হচ্ছে আমরা এখানে লিখবো
m কিউব মাইনাস 1 বাই m কিউব মাইনাস 3m ইন্টু 1 বাই m মাইনাস 1 বাই m। সূত্রটি হচ্ছে কি ছিল, আমাদের a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab a মাইনাস b, ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম এবং সমান সমান 3 কে যদি আমরা কিউব করি তাহলে আমাদের আসতেছে 27, বা এখানে থাকতেছে m কিউব মাইনাস 1 বাই m কিউব, এখানে m কাটা গেলে থাকতেছে হচ্ছে 3 মাইনাস 3 m মাইনাস 1 বাই m এর মান হচ্ছে 3 সমান সমান 27, বা m কিউব মাইনাস 1 বাই m কিউব ইকুয়ালস টু আসতেছে, এখানে 3 আর 3 গুণ করলে আসছে 9, 27 থেকে 9 বিয়োগ দিলে আমাদের আসতেছে হচ্ছে এখানে মাইনাস আছে, তাহলে এই পাশে চলে গেলে আমাদের চলে আসবে হচ্ছে প্লাস, তো 87 এর সাথে যদি আমরা 9 যোগ দিই আমার হয় হচ্ছে 36। এখন এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসতেছে হচ্ছে, এখানে লসাগু করলে আসতেছে m কিউব, তো এখানে থাকতেছে m পাওয়ার 6 মাইনাস এখানে থাকতেছে 1 ইকুয়ালস টু 36, বা এখন m পাওয়ার 6 মাইনাস 1 এখানে গুণ আকারে আছে, তাহলে এখানে হচ্ছে ভাগ আকারে আছে, তাহলে সমান সমান ওর উপর পাশে গেলে ও হয়ে যাবে গুণ 36m কিউব, বা এখানে m পাওয়ার 6 মাইনাস 1 এটাকে যদি আমরা পক্ষান্তর করি মাইনাস 36m কিউব ইকুয়ালস টু হচ্ছে 0। তো আমাদের প্রশ্ন বলছিল প্রুফ করো যে m পাওয়ার 6 মাইনাস 36m কিউব ইকুয়ালস টু 1, তো এটা আমরা জাস্ট সাজায় লিখবো m পাওয়ার 6 মাইনাস 36m কিউব সমান সমান হচ্ছে, এখানে মাইনাস 1 আছে, পক্ষান্তর করলে হয়ে যাবে প্লাস 1, প্রমাণিত। এবার আমরা 8 নম্বর কোশ্চেন সলভ করবো। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে x প্লাস 1 বাই x ইকুয়ালস টু 5 এবং বলা আছে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 0। প্রথম কোশ্চেন আমাদের বলা আছে 3x প্লাস 3 বাই x এর মান নির্ণয় করো ক। তো আমরা লিখলাম 3x প্লাস 3 বাই x, তো এখানে আমরা যদি 3 কমন নেই তাহলে আমাদের থাকতেছে হচ্ছে 3 কমন হলে x প্লাস 1 বাই x। তো এখন এখানে 3x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 5 ইন্টু 5, তো সমান সমান মান বের হচ্ছে 15, অর্থাৎ নির্ণয় মান 15। খ নম্বর কোশ্চেনে বলা হয়েছে m পাওয়ার 4 প্লাস 1 বাই m পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তো আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে x প্লাস 1 বাই x ইকুয়ালস টু 5, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আসতেছে x স্কোয়ার প্লাস 2x 1 বাই x প্লাস 1 বাই x স্কোয়ার সমান সমান এটার মান আসতেছে হচ্ছে 5কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 25 সমান, এখানে বা আমাদের x কাটা গেলে থাকতেছে হচ্ছে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার সমান সমান 25, এখানে প্লাস 2 আছে, তো 25 থেকে যদি আমরা 2 চলে যায় তাহলে থাকে হচ্ছে 23। তো এটাকে যদি আমি আবার হচ্ছে বর্গ করি, এখানে লিখে দিব যে পুনরায় বর্গ করে x স্কোয়ার উপরে স্কোয়ার প্লাস 2x স্কোয়ার 1 বাই x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার উপরে স্কোয়ার ইকুয়ালস টু 23কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসতেছে 529, বা x পাওয়ার 4 এখানে x স্কোয়ার কাটা প্লাস 2 প্লাস 1 বাই x পাওয়ার 4 ইকুয়ালস টু 529, বা আসতেছে হচ্ছে x পাওয়ার 4 প্লাস 1 বাই x পাওয়ার 4 ইকুয়ালস টু 529 থেকে আমি এখানে প্লাস 2 আছে, যদি 2 বিয়োগ দিই তাহলে আসতেছে 527, অতএব নির্ণয় মান 527। 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে প্রমাণ করো যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়ালস টু 3abc। তো আমরা শুরু করব হচ্ছে দেয়া আছে, আমাদের এখানে দেয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়ালস টু হচ্ছে 0, দেয়া আছে a
প্লাস বি প্লাস হচ্ছে সি ইকুয়ালস টু 0। এখন আমরা লিখতে পারি এ প্লাস বি ইকুয়ালস টু মাইনাস সি। এখন এটাকে যদি আমরা কিউব করি, এখন কিউব করি, তাহলে আসতেছে হচ্ছে, এটাকে যদি আমরা কিউব, পুরোটাকে আমরা যেহেতু ঘন করলাম, তো এ প্লাস বি কে যদি আমরা কিউব করি তাহলে আসতেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি সমান, এখানে আমরা মাইনাস সি কিউব, মাইনাস সি কে কিউব করলে মাইনাস সি কিউব হয়, বা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি এর মান হচ্ছে, এখানে আমরা এ প্লাস বি এর মান পেয়েছিলাম মাইনাস সি, একবারে করার কারণে এটা একটা লাইন কম আসছে, তো এ প্লাস বি এর মান বের হয়েছিল আমাদের মাইনাস সি, এখানে লিখলাম হচ্ছে আমরা মাইনাস সি সমান হচ্ছে মাইনাস সি কিউব, বা এ কিউব প্লাস বি কিউব, এখানে প্লাস এবং মাইনাস হয়ে হচ্ছে মাইনাস 3ab সি ইকুয়ালস টু, এখানে আসতেছে মাইনাস সি কিউব, বা আমরা যদি এ কিউব প্লাস বি কিউব প্লাস এই পাশ থেকে সি কিউবটাকে নিয়ে আসি, তাহলে আসবে হচ্ছে প্লাস সি কিউব সমান মাইনাস 3abc, পক্ষান্তর করলে চলে আসবে হচ্ছে প্লাস 3abc। প্রমাণিত। আশা করি সব বুঝতে পারছো। 9 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন এবং 12 নম্বর কোশ্চেন, এই সবগুলোই তোমাদের মূল বইয়ের, তোমাদের মূল যে পাঠ্য বইয়ের উপপাদ্য হচ্ছে 1, 2 এবং 3। 1, 2, 3 এই তিনটা কোশ্চেন পড়লেই তোমাদের হচ্ছে এই 9, 10, 11, 12 এর সবগুলা ক খ গ তোমাদের 100% কমন পড়বে। ক খ গ এর যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন কমন পড়ে যাবে।